আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আবার হাজির হলাম যে ইউনূস শাহী পদত্যাগের জন্য সেনাপ্রধানের কাছে এবং সেটা রাষ্ট্রপতির কাছে পৌঁছানোর দায়িত্ব নাকি সেনাপ্রধানকে দিয়েছেন। এটা হচ্ছে যে ভেতরকার একদম সলিড ইনফরমেশন, যে ইনফরমেশনটা এখন থেকে 3 ঘন্টা আগে আমি পেয়েছি। তো উনি পদত্যাগ করে কি করবেন? আসলে উনি পদত্যাগ করবেন বলতে, যেহেতু এখন কেউই ওনাকে আর বিশ্বাস করছেন না, ওনাকে পদত্যাগ করতে হবে। সেনাপ্রধানও চাচ্ছেন না যে ওনার আন্ডারে কোনো নির্বাচন হোক। একটা তত্ত্বাবধায়ক সরকার এনে সেই সরকারের অধীনে একটা নির্বাচন করবেন, তার আগে উনি পদত্যাগ করে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন। আর এই বিষয়ে আসলে সেনাপ্রধান বা রাষ্ট্রপতি চুপ্পুর চাইতে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের চাপ সর্বোচ্চ বেশি, যে উনি পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে উনি চলে যাবেন। উনি সহ ওনার এই মন্ত্রী পরিষদের বাকি যারা আছেন ওনাদের সবাইকে সেফ এক্সিট বিশেষ চার্টার্ড বিমানে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিয়ে আসতে হবে। জুলাই আগস্টের যে ঘটনা বা যা কিছু ঘটেছে, যা কিছু হয়েছে, এগুলো কোনো কিছুতেই উনি, ওনার পরিবার, ওনাদের যেই মন্ত্রী পরিষদ এই মুহূর্তে আছেন, উপদেষ্টা পরিষদ, তাদের পরিবার পোষ্য কাউকে কোনো বিষয়ে জড়ানো যাবে না। বিশেষভাবে অনুরোধ করেছেন আমাদের সেনাপ্রধানের কাছে এবং সেনাপ্রধানকে অনুরোধ করেছেন এই খবরটা যাতে রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেওয়া হয়। যদি এগুলো সব ঠিকঠাক হয়, সেফ এক্সিট নিয়ে বাংলাদেশ থেকে চলে যাবেন। যে কোনো মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যাওয়ার জন্য উনি রাজি হয়েছেন। আর আপনারা সারা দেশে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিভাবে সেনাবাহিনীও বিভিন্ন জায়গায় মারামারিতে আছে। আসলে বাংলাদেশে অনেক কিছু ঘটে যেতে পারে, অনেক কিছু ঘটতেছে এবং ঘটে যাবে, আরো নতুন কিছু ঘটবে, এটাই স্বাভাবিক। আপনি শুরুতে একটা কথা বলেছেন যে ভুতুরে পরিবেশ না হলো থমথমে ভাব অবস্থান করতেছে বা বিরাজ করতেছে, এটা সত্য কথা। আমরা নির্বাচন মানেই বুঝি যে বিশাল এক উৎসব, বিশাল এক আয়োজন, পক্ষের বিপক্ষের। বহু রাজনীতিতে আমরা বহুবার দেখেছি নির্বাচন মানেই ঈদ পুজো চাইতেও বেশি উৎসব, কিন্তু আমরা সেই উৎসবের আমেজটা পাচ্ছি না। নিঃসন্দেহে নির্বাচন অবশ্যই বাংলাদেশের জন্য দরকার, কারণ যে কোনো অনির্বাচিত ভালো সরকারের চাইতেও নির্বাচিত মন্দ সরকারটাও গণতান্ত্রিক পরিভাষায়, রাজনীতির পরিভাষায় ভালো। সুতরাং সেই হিসেবে একটা নির্বাচন অবশ্যই দরকার, এবং শুধু দরকার না, এটা অবশ্যই হতে হবে। বাংলাদেশ বা যে কোনো গণতান্ত্রিক দেশ 17-18 মাস যাবৎ একটি অনির্বাচিত সরকার এবং আর্মির শাসনে এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ারের শাসনে একটা দেশে ভেবে চলতে পারে না। চললে কি ঘটে? আপনি আমি সবাই দেখলাম, বিনিয়োগ বন্ধ হয়ে যায়, বহির্বিশ্বে নেতিবাচক প্রভাব ফেলে। আমরা দেখেছি যে শুধুমাত্র একটি অংশকে বাদ দিয়ে নির্বাচন করলে নির্বাচন বিতর্কিত হয়ে যায়। সেই জায়গায় এখন কি দেখতেছে, একটা বৃহত্তর সবচেয়ে বড় দল যেটা আছে সেটা নির্বাচনের বাইরে আছে, সেটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। আর যেটা আপনি বললেন, যেহেতু উৎসব মুখর থাকার কথা, সেখানে থমথমে মানেটা কি? এই দেশের জনগণ ভয়ে আছে। আসলে কি ঘটতে যাচ্ছে 12 তারিখ? নির্বাচন কি আদৌ হবে? এখনো কিন্তু আপনি যেটা শুরুতেই আপনি আরেকটা কথা বলেছেন, মাত্র মাঝখানে নির্বাচন হবে কি হবে না, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে এই দেশের মানুষ রয়েছে। তারপরে ভোট দিলে কি হবে? শুনেছি সংখ্যালঘুরা ভয়ে আছে, তারা ভোট দিতে যাবে না, কারণ তারা ভয় পায় যে প্রতিবারই নির্বাচিত সরকার আসলেও তাদের, যে দলকেই তারা ভোট দেখ, যে সরকারি গঠন করুক, তাদের উপরে বিভিন্ন সমস্যা, আযাব নাজিল হয়ে যায়, তাদের উপর অভিযোগ দেওয়া হয়। যেখানে পাশ করে সেখানে কিন্তু বলে না যে হিন্দুদের, সংখ্যালঘুদের ভোটে পাশ করেছে, কিন্তু যেখানে ফেল করে সেখানে বলে সংখ্যালঘুর কারণে ফেল। তার জন্য তাদের উপরে বহু বিপদ আপদ চলে আসে সামনে। তার জন্য নাকি তারা বলেছে, আমি শুনেছি যে তার নির্বাচনে যাবে না ভোট দিতে।
একজন দর্শক লিখেছেন, চমৎকার কথা বলেছেন, আপনার সাথে আমরাও একমত, আমি অন্তত একমত যে 55 বছরে জামাত সফল। হ্যাঁ সফল, জামাত সফল বলেই তো আজকে বারবার জামাতের নাম নিতে হচ্ছে। জামাত সফল বলেই তো, স্বাধীনতা বিরোধী জামাত সফল বলেই তো আওয়ামী লীগ বিএনপির মতো বড় দুইটা দল থাকতেও 17 মাস যাবৎ তারা অলিখিতভাবে ক্ষমতায় রয়েছে। এই বড় দুটি দলের ভুল, অন্যায়, তারপর সঠিক পরিকল্পনার অভাবের কারণে আজকে জামাত এই সুযোগটা পেয়েছে। এবং আস্কারা, সবচেয়ে বড় কথা, জামাতকে আস্কারা দেওয়া হয়েছিল। কেউ প্রকাশ্য দিয়েছে, কেউ গোপনে দিয়েছে। এই আস্কারার কারণে তারা আজকে তো কিছু করতে পারতেছে। আর আপনি নির্বাচনের কথা যেটা বললেন, যে একটি দল বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে অভিযোগ করতেছে, আমরা দেখলাম। জামাত মনে করতেছে সে ক্ষমতায় যাবে, বিএনপি মনে করতেছে যে জামাতেরা জোর করে ভোট নিয়ে ক্ষমতায় যাবে। জামাত অভিযোগ করেছে তারেক রহমানকে বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। আবার বিএনপি অভিযোগ করেছে তাদের লক্ষ লক্ষ ভোট মাইগ্রেট করেছে। একটা দল মানে লক্ষ লক্ষ ভোট মাইগ্রেট করা, এটা আসলে একটা সন্দেহজনক বিষয়। আর জামাতের ব্যাপারে আমি বরাবরই বলেছি যে জামাত ভোটে কোনোদিন ইলেকশনে জিততে পারবে না। এই দেশের প্রেক্ষাপট তা না। জামাত যতই ব্যাংক বানাক, যতই ইসলামী ব্যাংক হসপিটাল বানাক, যতই তারা মধ্যপ্রাচ্য থেকে জাকাত এনে খাওয়াবে বলে লোভ দেখাক, প্রলুব্ধ করুক, অথবা যতই তারা ভয় দেখাক যে তাদের ক্ষমতায় না আনলে এই হামলা হবে, সেই হামলা হবে, বাংলাদেশের মানুষ তাদের ভোট দেবে না। যদি দিত তাহলে 55 বছরে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতো। শুধু এইখানে না, খোদ পাকিস্তানেও তারা কোনোদিন ক্ষমতায় যেতে পারেনি। সুতরাং আপনি আমি যাই বলি না কেন, জামাতের জন্য, মানে জামাতে ইসলাম, যেটা আগে জামাতুল উলামায়ে হিন্দ বা এরকম নাম ছিল, তারা কোনোদিনই ক্ষমতায় যেতে পারেনি, এই দেশেও পারবে না। বরং বাংলাদেশেও যারা জামাত, তাদের বিরুদ্ধে যে ভয়ঙ্কর অভিযোগ রয়েছে, 30 লক্ষ মানুষকে হত্যার সাথে তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে, অভিযোগ না, এটা সত্য। আর অগণিত নারী ধর্ষণের সাথে তারা জড়িত সহকারী হিসেবে এই পাক বাহিনী। সুতরাং তাদের যে এই যে কালো দাগ, রক্তাক্ত ইতিহাস, বাংলাদেশের জনগণ যত কিছুই বলেন না কেন এত সহজে ভুলে যাবে না। বিএনপির একটা সম্ভাবনা রয়েছে, কারণ তারা দক্ষিণপন্থীর মধ্যে মধ্যপন্থী দল। তাদের একটা সম্ভাবনা রয়েছে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, পিছিয়ে নিয়ে যাওয়ারও। সেটা নির্ভর করবে তারা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি করছে। তারা যদি মনে করে যে জামাতের সাথে মিলে তারা দেশ চালাবে, পরিচালনা করবে, তাহলে দেশ জামাতের দিকেই যাবে। পাল্লাটা জামাতের দিকে, দাঁড়িপাল্লা জামাতের যেটা, ওটা জামাতের পাল্লা জামাতের পক্ষেই থাকবে, বিএনপির পক্ষে থাকবে না, আমরা দেখেছি। যেমন সেটা চরমনায় পীর বলেছিলেন যে জামাত যেখানে যাবে সেখানে সব ধ্বংস করে দেবে। জামাত আলিয়া মাদ্রাসায় গেছে, আলিয়া মাদ্রাসা ধ্বংস, কওমিতে গেছে, কওমি ধ্বংস, জামাত বিএনপিতে গেছে, বিএনপি ধ্বংস করছে। এই অভিযোগ খোদ চরমনায়ের পীরের। যাই হোক, সেটা অন্য বিষয়। তো আপনি যে শিরোনামটা দিয়েছেন যে জঙ্গি হুমকি, থাকতেই পারে এই দেশে হুমকি, অস্বাভাবিক কিছু না। কখনো কখনো নিজেরাই স্যাবোটাজ ঘটাতে পারে, এই ব্যাপারেও কারো সন্দেহ আছে। প্রতারণার হাতছানি তো থাকবেই, কারণ এই মুহূর্তে বাংলাদেশে বিএনপি তো মনে করে ফেলেছে তারা ক্ষমতা আর মাত্র 1 কদম দূরে। আর জামাত মনে করতেছে যে তারা তো ক্ষমতা দখল করেই আছে, এই ক্ষমতা কে নেয়। তো এখানে প্রতারণাও হতে পারে, হামলাও হতে পারে, হুমকি তো ঘটবেই, জঙ্গি হামলাও ঘটতে পারে। এটা অস্বাভাবিক কোনো কিছু না বাংলাদেশে, কারণ বাংলাদেশকে কেউ মনে করে এখন বাংলাদেশে এখন জঙ্গিবাদের উর্বর ভূমি। তো জঙ্গি হামলা হতেই পারে, অস্বাভাবিক কিছু না। কারণ এই দেশে গণতান্ত্রিক ভাবে নির্বাচন হলে নির্বাচন কারো পছন্দ, স্বাধীনতা বিরোধীদের অবশ্যই অপছন্দ হবে, মৌলবাদী শক্তিদের অবশ্যই অপছন্দ হবে, কারণ স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তিরা গণতান্ত্রিক পরিবেশে টিকে থাকতে পারবে না। তাই তারা সবসময় চাইবে এই দেশে একটা অগণতান্ত্রিক পরিস্থিতি বিরাজ করুক। আগামীকাল 12 ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট। এই উপলক্ষে জামাত এনসিপি জোটের ভারত বিরোধী প্রচার তুঙ্গে উঠেছে। তবে 24 জুলাই আগস্টের মতো রাজপথে উচ্চকিত নয় এবার প্রচার চলছে ভারত বিরোধিতা কিছুটা গোপনে। প্রচার চালানো হচ্ছে ভারত নাকি বাংলাদেশ আক্রমণের জন্য তৈরি, সীমান্তে যুদ্ধ প্রস্তুতি শেষ করেছে ভারত, নির্বাচনে সহিংসতা হলে এবং জামাত জোটের জেতার পরিস্থিতি এলে ভারত নাকি হামলা করবে। এই থিওরি পাকা করার উদ্দেশ্যে
প্রচার চলছে নির্বাচনে বাংলাদেশ নিরাপত্তা বাহিনীগুলো, বিশেষ করে সেনাবাহিনীর মধ্যে সাজো সাজো রব যে উঠেছে, তার কারণ এটাই যে ভারত আক্রমণ করবে, সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে বুথ দখল করবে, ভণ্ডুল করবে ভোট। তাই শুধু ভোট কেন্দ্রে সেনা রাখা হয়েছে ভোট কেন্দ্রের ভেতরে তাই নয়, বুথের ভেতরেও সেনা এবং সীমান্তে পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন করেছে বাংলাদেশ। কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ার খবরে বলছে সীমান্তেও বিজিবি ছাড়া সেনা মোতায়েন হয়েছে। উপলক্ষ নির্বাচন বটে, তবে আসল কারণ ভারতীয় সেনার মদতে ও প্রত্যক্ষ অংশগ্রহণে ভারতে আশ্রয় নেয়া বিপুল সংখ্যক আওয়ামী লীগ সমর্থকরা নাকি এই সুযোগে বাংলাদেশে প্রবেশ করে গৃহযুদ্ধ শুরু করে দেবে, দেশ দখল করে নেবে। এসব খবরের কতটুকু সত্যি, কতটুকু জল্পনা, কেন এই নতুন করে ভারত বিরোধী প্রচার, এই নিয়ে এখনকার প্রতিবেদন। প্রথমে মূল কথাগুলো পরিষ্কার করে নিই, তারপর রাজনৈতিক নিরাপত্তার প্রেক্ষাপট আর ভারতের বাংলাদেশ আক্রমণের ও গৃহযুদ্ধের জল্পনা কেন, এই নিয়ে আলোচনা করব। বুথের ভেতরে সেনা, এই তথ্যটা কতটা সত্যি? এ পর্যন্ত যে সরকারি ও বিশ্বস্ত তথ্য পেয়েছি তার ভিত্তিতে বলতে পারি 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রায় 8 থেকে 10 লাখ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন হচ্ছে। পুলিশ, আনসার, ভিডিপি মানে ভিলেজ ডিফেন্স পার্টি, বিজিবি, র্যাব, কোস্টগার্ড, সশস্ত্র পুলিশ ব্যাটালিয়ন এবং প্রায় 1 লক্ষ সেনা সদস্য মোতায়েন তারা। এবং এর মধ্যে আবার বাংলাদেশ নেভিও বলেছে তারা নাকি কতগুলো নৌজাহাজ সেই সবগুলো কাজে লাগাচ্ছে। জানি না সেসব কাজগুলো কিভাবে হচ্ছে, কেন হবে, তবে কারণগুলো কি হতে পারে সেইটা বলি। বিভিন্ন সরকারি সার্কুলার ও ব্রিফিং এ স্পষ্ট করে বলা হয়েছে প্রতিটি ভোট কেন্দ্রের ভেতরে সরাসরি দায়িত্বে থাকবে মূলত পুলিশ